আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলা, অভিযান হয়েছে বাহরাইন ও আরব আমিরাতেও। ইরাকে মার্কিন রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্তের ঘটনায় তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর দায় স্বীকার। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে নবনিযুক্ত স্পিকার, ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আবারও ফ্যাসিবাদের উত্থান হয়, এমন কিছু না করতে দলগুলোর প্রতি আহ্বান। ঈদ যাত্রার প্রথম দিনে সময় মতোই কমলাপুর ছেড়ে যাচ্ছে সব ট্রেন। প্রায় ৪২,০০০ যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য। বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে পুলিশের অভিযান। বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। জানাজা শেষে ৪ জনের দাফন সম্পন্ন, বাকি ১০ জনকে সমাহিত করার প্রস্তুতি চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের উত্তর এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরানি মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। এর পাশাপাশি বাহরাইনের মার্কিন নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন স্থাপনা এবং আরব আমিরাতের বাণিজ্যিক স্থাপনায় চালানো হয় হামলা। এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে আওয়াজ সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি ১৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছড়ে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন পাল্লা এবং সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। এসব ক্ষেপণাস্ত্র রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জির শহর। বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এতে ক্ষয়ক্ষতি হয় নিরাপত্তা চৌকি, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। আগুন জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি স্থানে। ইসরায়েলের স্থানীয় প্রশাসন বলছে ইরানের হামলায় অর্ধশত ইসরায়েলি আহত হয়েছে। এ অবস্থায় ইরানকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আমরা ইরানের পরমাণু এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেব। এরই মধ্যে তাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি এবং বাসিস ফোর্সের কোমর ভেঙে দেওয়া হবে। শুধু ইসরায়েলি নয়, নতুন করে হামলা চালানো হয়েছে আরব আমিরাত এবং বাহরাইনেও। এর মধ্যে দুবাইয়ের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে টার্গেট করা হয়। ইরানের দাবি মার্কিন মালিকানাধীন ছিল এসব স্থাপনা। অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা। এদিকে ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত আছে মার্কিন এবং ইসরায়েলি যৌথ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ২০০ টার্গেটে সফল হামলা চালায় ইসরায়েল। দুর্ঘটনা নাকি হামলা? ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হামলার দাবি করেছে ইরানপন্থী ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। গুঞ্জন উঠেছে মাঝ আকাশে ২ উড়োজাহানের সংঘর্ষেরও। এই ঘটনার পর বিধ্বস্ত আকাশযানটির ৫ সেনার পরিণতি। জুলাই সনদ নিয়ে বিতর্ক কার্যকর সংসদ বাস্তবায়নের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবে। স্পিকার নির্বাচিত হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন স্পিকার। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই ৩৪ বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। সাভার থেকে ফেরার পথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের যুদ্ধের আর খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনীতির স্মৃতিচারণ করেন স্পিকার। সংসদের প্রথম অধিবেশনে বিরোধী জোটের ওয়াকআউট প্রসঙ্গেও কথা বলেন তিনি। স্পিকার কথা বলেন এই সংসদকে কার্যকর করার পথের চ্যালেঞ্জ নিয়েও। দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃস্থাপিত হয়েছে উল্লেখ করে তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন স্পিকার, ডেপুটি স্পিকার। দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃস্থাপিত হয়েছে উল্লেখ করে তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন স্পিকার, ডেপুটি স্পিকার। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলপথে ৩৬ থেকে ৪২,০০০ যাত্রী সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, জানালেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, এবারে রেলযাত্রায় কোনো রকমের ভোগান্তি নেই। ঈদ যাত্রায় নির্বিঘ্ন যাত্রী সেবা দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়াও রেলযাত্রা স্বাভাবিক ও যাত্রী চাপ সামলানোর জন্য রেলের বহরে স্পেশাল ট্রেন যুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। এদিকে কমলাপুর থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। ভোর থেকে কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়তে শুরু করে। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে কেউ ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রী চাপ। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে, চলবে ১৯ মার্চ পর্যন্ত।
ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। ঈদের সময় লক্কর ঝক্কর বাস যাতে মহাসড়কে চলতে না পারে সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশেপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হয়। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। সকাল 10টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক নাইম শেখের জানাজা হয় 11:30টায় নিজ গ্রামের বাড়ি রামপালে। এরপর সেখানে দাফন করা হয় তাকে। এছাড়া মিতুর নানির মরদেহ নেওয়া হয়েছে সালনা গ্রামে, সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে। এদিকে বরপক্ষে 9 জনের মরদেহ নেওয়া হয়েছে মোংলায়। দুপুরে জানাজার পর পৌর কবরস্থানে তাদের সমাহিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষ হয় বর যাত্রীবাহী মাইক্রোবাসের। বর কনে সহ নিহত হন পরিবারের 13 জন, মারা যান মাইক্রোবাস চালকও। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর। মংলা উপজেলা পরিষদের যে মাঠটি, যে মাঠে এখন জানাজার জন্য নামাজ পড়ে মুসল্লিরা সমবেত হয়েছে এবং যে 9 জন মানুষ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে, তাদের জানাজার জন্য, তাদের যে জানাজার যে দোয়া, সেই দোয়ার জন্য দাঁড়িয়েছে এখানে হাজার হাজার মানুষ। এইখানে আমরা দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে, এখানে সকল ধরনের মানুষ আসছে, এখানে সাধারণ মানুষরা আসছে, এখানে প্রশাসনের লোকজন আসছে, সর্বস্তরের মানুষ শেষবারের মতো এই 9 জন মানুষদেরকে বিদায় জানাতে আসছে, তাদের জন্য দোয়া করতে আসছে। জানাজার নামাজটা যেহেতু দোয়া, সেজন্য তাদের জন্য শেষবারের মতো দোয়া করতে আসছে। এই দোয়াটি হয়তো আর তারা এইভাবে কখনোই করতে পারবে না। তারা সেই প্রিয় মানুষদেরকে, তারা সেই শিশুদেরকে, তারা সেই নারীদেরকে, যারা যে পরিবারের 9 জন মানুষ তারা একসঙ্গে গতকালকে না ফেরার দেশে ফিরে গেছে, সৃষ্টিকর্তার কাছে তারা চলে গেছেন, তাদের জন্য দোয়ার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছে। অল্পক্ষণের মধ্যেই এখানে জানাজারে নামাজ হবে। আমরা এখানে দেখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, যিনি এই আসনের সংসদ সদস্য ডক্টর ফরিদুল ইসলাম আসছে। বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত সহ বিএনপি এবং জামাতের রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছে। এখানে আসছে বাগেরহাটের জেলা প্রশাসক, আসছেন পুলিশ সুপার, আসছেন এই মংলা পৌরসভায় যে সকল মানুষের সাথে যার উঠা বসা ছিল, দীর্ঘদিনের যার চলাফেরা ছিল, যার সঙ্গে সবসময়ের জন্য তাদের সাথে তাদের ভাষা আদান প্রদান হতো, কথা আদান প্রদান হতো, সেই মানুষগুলি আসছে সর্বোপরি তাদের স্বজনেরা। যে স্বজনেরা একবারের জন্য বিদায় জানাতে আসছে, তারা হয়তো আর এইভাবে কখনো